নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। মমতা দুর্নীতি করছে, দুর্নীতি করে শিক্ষকদের চাকরি জীবনটাই সর্বনাশ করেছে। এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ ছাড়া কি করবে? এজন্য মমতা নিজে দায়ী। হাওড়ায় মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বুধবার বিকেলে হাওড়ায় দলীয় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করলেন তিনি। দাদা, আজকে যে ঘটনা ঘটলো অফিসে প্রার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলো নির্মমভাবে, এটাই স্বাভাবিক। মমতা দুর্নীতি করেছে, দুর্নীতি করে এদের চাকরির জীবনটা সর্বনাশ করেছে। এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ ছাড়া কী করবে? এটা তো মমতার নীতি। তাই আর কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? এই পুরো বিষয়ের জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্নীতি করেছেন, টাকা দিয়ে শিক্ষকের চাকরি বিক্রি করেছেন। এখন কিছু ছেলেকে তিনি বিভ্রান্ত করছেন, তারা বিভ্রান্ত না হয়ে আন্দোলনের পথে গেছে, তাদের বেটাচ্ছেন। এই তো। আপনার কি মনে হয় যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারবে? এটা যোগ্য অযোগ্যের ব্যাপার না, এটা দুর্নীতি করা প্রক্রিয়াটাই দুর্নীতির। সবাই এখানে দুর্নীতির শিকার। মানে এক জায়গায় শিক্ষকদেরকে মারা হচ্ছে আর এক জায়গায় শিক্ষককে পুলিশ পিছনে লোকাচ্ছে। যেরকম মুর্শিদাবাদে যেই ঘটনা ঘটেছে, সেখানে জঙ্গিপুরে সেখানে পুলিশ লোকাচ্ছে আর এখানে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষকদের ওপর। শিক্ষকদের লাঠিচার্জ করার জন্য মমতার নির্দেশ ছিল, তাই করেছে। আর জঙ্গিপুরের নির্দেশ ছিল না। দুর্নীতির কি মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মুখ্যমন্ত্রী জড়িত। আসছি পরবর্তী খবরে। নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ফেরিওয়ালা। ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা এলাকায়। এই ঘটনায় পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল নাগাদ কাজে ব্যস্ত ছিল পরিবারের সদস্যরা। সেই সময় বাড়িতে নাবালিকা বালিকার একা থাকার সুযোগেই এক ফেরিওয়ালা বাড়িতে প্রবেশ করে এবং ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে। নাবালিকাকে ভয় দেখায় ওই ফেরিওয়ালা। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আর সেই ঘটনার সময় বাড়িতে ঢুকে পড়ে তার মা। বুঝতে পেরে ফেরিওয়ালা চম্পট দেওয়ার চেষ্টা করে। প্রতিবেশী এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচিতে ফেরিওয়ালাকে কিছুটা দূরে গিয়ে ধরে ফেলে এলাকার মানুষজন। করেন শুধু মাথায় এরকম হাত বলি। কেন মাথায় হাত বুলালেন? কেন ঘরের ভিতরে? মাথায় করে ঘুরে ঘুরে ফেরি করে। ঘরের ভিতরে কেন ঢুকেছিলেন? আমার 3টে বেটি স্যার। ঘরের ভিতরে কেন ঢুকেছিলেন? ঘরে ঢুকিনি স্যার, এরকম অসরাই ছিল, এইরকম দেরি। আমি কোনোদিন গায়ে কেন হাত দিলেন? ঘরে ওইটা স্যার আমি মাথায় হাত দিয়েছি। সত্য সত্য বলবো। মা আছে কি ঘরে? কেউ আছে কেন জিজ্ঞাসা করছেন? তার দাদু ছিল, তার ছিল, তার দাদু। ঘরে ঢুকে কেন করলেন? না, ঘরে ঢুকিনি স্যার। বাচ্চাটা বলছে তো আপনি ঘরে ঢুকে গায়ে হাত দিয়েছেন, এরকম বলছে তো। না, আমি তো বলছি আপনার কাছে যে এরকম মাথায় হাত দিয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ জাকির আলী। বাড়ি কোথায়? কেশপুর। আমি তো বাড়িতে ছিলাম না, আমি একটু কাজের ইয়াতে বাইরে ছিলাম। তো আমাকে ওই ফোন করে বললো যে এরকম বাড়িতে লোক মানে ফেরিওয়ালা একজন এসেছিলো, এসে মেয়েকে এরকম ধরে ইয়ে করেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আমি বাড়িতে এসে দেখি যে ফেরিওয়ালা নেই। এবার তাকে খোঁজ করি আমরা, চারিদিকে খোঁজ করার পর প্রায় 1-1.5 কিলোমিটার দূরে যেয়ে তাকে আমরা পাওয়ার পরে পাড়ার সকলে মিলে ধরে নিয়ে এসে ক্লাবের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। দিয়ে 2-3 চাপড় মেরেছিল। তারপর পুলিশ যেয়ে তাকে থানাতে তুলে নিয়ে চলে আসে। হ্যাঁ, মেয়ে বলছে যে এরকম জোর জবরদস্তি ইয়ে করেছে, আমাকে ভয় দেখিয়ে এইসব ইয়ে করেছে। হ্যাঁ, আমি চাচ্ছি কঠোর থেকে কঠোরতর শাস্তি যেমন পাই, যাতে অন্য কোনো মানে মেয়ে ছেলে মানে যে কোনো পরিস্থিতিতেই যেমন এই পরিস্থিতিটা না ঘটে। আমি সরকারের কাছে আবেদন করব যাতে এর আরও কঠোর থেকে কঠোরতর সাজার মানে আবেদন করছি আমি বাড়ির পেছনে জল ধরছিল, মেয়েটা বাড়িতে একলাই ছিল, পই পড়ছিল। দিয়ে লোকটা এসে মেয়েটাকে জিজ্ঞাসা করেছে যে বাড়িতে কে আছে, মশারি আরে নিবে? মেয়েটা তখন বলছে বাড়িতে কেউ নেই, আর মা জল ধরছে পেছনে। তখন লোকটা কি করছে, মেয়েটা বলে ঘর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর লোকটা বাইরে সবকিছু রেখে দিয়ে ওর পেছনে ঘর ঢুকে গেছে। দিয়ে মেয়েটাকে বলেছে চুপচাপ থাক, যদি বেশি কিছু বলু চিল্লাও তাহলে আমার কাছে অনেক কিছু জিনিস আছে, তোকে মেরে দেবো একদম। লোকটা যে আমি তো যে ঢুকে দেখলুম তো মেয়েটা ফেরি করতে, হ্যাঁ ফেরি করতে এসেছিল, মশারি চাদর এসব বিক্রি করতে এসেছিল। দিয়ে এসে মেয়েটাকে জিজ্ঞাসা করেছে কে বাড়িতে আছে। তখন মেয়েটা বেরিয়ে বলেছে বাড়িতে কেউ নেই। আর বলতেই লোকটা কি করেছে, জিনিসগুলো রেখে ঘর ঢুকে গেছে মেয়েটার পেছনে। দিয়ে মেয়েটা যখনই চিল্লাতে গেছে বলছে চিল্লাসনি, চিল্লালেই তো আমার কাছে অনেক কিছু জিনিস আছে, তোকে মেরে দেবো
হ্যাঁ, দিয়ে মেয়েটা ভয় আর চিল্লায়নি, চুপ করে গেছে। দিয়ে আমি যখন বাড়িতে এসে ঢুকি তখন দেখছি না মেয়েটার টেপটা উপর দিকে তুলে আর ছাতিগুলো হাত দিয়ে রয়েছে। তার আগে কি হয়েছে আমি তো জানিনি, এবার মেয়ে ছানাটা আমাকে বললো সব কিছু, যে আমার জামার প্যান্ট খুলে আর হচ্ছে ওইখানে হাত দিতে যাচ্ছিল। হ্যাঁ, আর হচ্ছে আমাকে এরকম করে ভয় দেখিয়েছে। ওইটাই আমরা চাইছি লোকটা যেমন খুব শাস্তি পায়, যেমন না আমার মেয়ের সঙ্গে এরকম হয়েছে, কোনো মেয়ের সঙ্গে যেমন না এই জিনিসটা আর হয়। পরে পরে এখনো এই 10 বছরে পড়েছে, এখনো 10 বছরের ইঞ্জেকশন পাইনি। এই লক্ষ্মীবারে বৃহস্পতিবারে 10 বছরের ইঞ্জেকশনটা পাবে। সিমলা পাল বাজাচ্ছে অটোমোবাইল পিছে বাম্পার অফার মানে বাম্পার অফার। বাইক নিতে চাইলে দেরি কেন, 5 লিটার পেট্রোল আর হেলমেট তো পাবেনই, আরো যে কোন একটি বাম্পার গিফট, এক্সট্রা 3টে ফ্রি সার্ভিসিং, 5 বছরের ওয়ারেন্টি ছাড়া স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট, আরো অনেক কিছু। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নজর রাখছি পরের খবরটিতে। চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে ঘাটালে পোস্টার বিজেপির। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। এরই প্রতিবাদে পথে নেমেছে যেমন শিক্ষক শিক্ষিকারা, তেমনি পথে নেমেছে বিজেপিও। যোগ্য চাকরি প্রার্থীদের বহাল করার দাবিতে ঘাটালে পোস্টার দিল বিজেপি। দেখুন, 26,000 চাকরি বাতিল পড়ো এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এখনও পদত্যাগ করেনি, এবং যারা যোগ্য অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকে এখনও পর্যন্ত সেই জায়গায় বসানো হয়নি। যাদেরকে পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদের দায় কেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি নেবে তারা কেন নেবে? এই দায় সমস্ত সরকারকে নিতে হবে। তার জন্য আমরা পথে নেমেছি, পোস্টারিং করছি এবং এরপরে আমরা মাঠে নেমে আন্দোলন করব। আজকে আমাদের বিরোধী দলরা সহ আমাদের বিজেপি পরিষদীয় দলের সমস্ত বিধায়করা সে আন্দোলনে নেমেছে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমরাও সেই আন্দোলন, সে বার্তা নিয়ে মাঠে নেমেছি, পোস্টারিং করছি। এরপর আমরা মাঠে নেমে সমস্ত রকমভাবে আন্দোলন করব, যাতে প্রকৃত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের যেন সরকার সঠিক জায়গায় বসায়। মুখ্যমন্ত্রীও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী করবে না, তার কারণ হচ্ছে প্রায় 7,000 সাড়ে 7,000 মতো অবৈধভাবে কিছু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছে পয়সার বিনিময়ে। তার নেতা, তার মন্ত্রী এবং তিনি নিজেও এর সঙ্গে যুক্ত আছে। তো সেই জন্য তিনি সবার আগে যাদেরকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে তাদের ব্যাপারটা আগে দেখবেন। এই সমস্ত মিথ্যে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে বোকা বানাবার চেষ্টা করছে, এছাড়া অন্য কিছু নেই। সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনায় ব্যাখ্যা চাওয়ার জন্য। দেখুন, এর আগে এই এসএসসি স্টেটকে নিয়ে আমাদের তখনকার বিচারপতি ছিল সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং আজকের দিনে আমাদের সাংসদ, তিনি যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তো সেই জায়গায় আমাদের মনে হয় আগেও যদি এই রায়টা মেনে নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে আজকে কাঁদতে হতো না, তাদের আজকে চোখের জল পড়ছে। একটা দিন এমন আসবে যাদের জন্য তারা চাকরি হারা হয়েছে, সেই সমস্ত তৃণমূল নেতা মন্ত্রী তাদের সবারই চোখ দিয়ে জল বেরোনোয়, শুধু জল নয় রক্ত পর্যন্ত বেরোবে। আর সাধারণ মানুষ থেকে শুরু করে এই সমস্ত মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা কিন্তু মাঠে মাঠে ছুটাবে, সেই দিন আর বেশি দূরে নেই। তো সেই জন্য যতই আইন দেখাক, যতই কোর্টে যাক, কিছু লাভ হবে না। সিদ্ধান্ত অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর একটাই কাজ আছে, যারা প্রকৃত যোগ্য তাদের তালিকা বেছে নিয়ে তাদেরকে সঠিক জায়গায় চাকরিতে বহাল রাখা, আর যাদেরকে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে আস্তে আস্তে সরিয়ে অন্য কোথায় শিফট করবে তার ব্যবস্থা করা। নজর রাখছি আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে রাস্তা অবরোধ, পরে ডিআই অফিসে তালা, কাজ হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের। কর্মসূচি ছিল ডিআই অফিস ঘেরাও। তার আগে সাময়িক পথ অবরোধ। যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আসানসোলে আশ্রম মোড় জিটি রোডে অবরোধ করে এবং শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। এরপর আসানসোলে সুকান্ত ময়দানের কাছে ডিআই অফিসে পৌঁছয় বিক্ষোভকারীরা। ডিআই অফিস রুম, ডিআই অফিস ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয় তারা। পশ্চিম বর্ধমানের কাজ হারার সংখ্যা 347। চরম বিক্ষোভে ফেটে পড়লেন সদ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যখন যে ইমেজ থেকে অযোগ্যদের লিস্ট পাওয়া গেল সেখান থেকে বোঝা যাচ্ছে না যোগ্য কারা। কি কথা বলছে যে যোগ্যদের লিস্ট নেই, ওএমআর তো সবকিছু আছে সিবিআই, সেখানে তো আমাদের যে কমিশন তারা স্বীকার করে নিচ্ছে যে এটা আছে। তো সেখান থেকে অযোগ্য বোঝা গেল, তাদের 3 মাস চাকরি চলে গেল, তাদের বেতন চলে গেল। আজকে তারা যোগ্যদের সাথে ভিড়তে গিয়ে বলছে আমরা যোগ্য, তাদেরকে নিয়ে আপনারা ক্যামেরা
অযোগ্য যোগ্যকে ঘুলিয়ে দিচ্ছেন, এটা করবেন না। আমাদের পেটে লাথি মারা হচ্ছে। সুপ্রিম কোর্টে যদি এতই ভালো করতেন তাহলে আজকে দিদির যে নিউমেরিক্যাল সুপার নিউমেরিক পোস্টগুলো সেগুলো কি করে খারিজ হয়ে যায়? সেটা দোষ নয়। তাহলে নেতাদেরকে বাঁচাও, গরিবদের পেটে লাথি মারো। সেই কথা আছে না, রাজারা যুদ্ধ করে আর কে উলুখাগড়া, আমরা সেই উলুখাগড়া না। কসবাতে লাঠিচার্জ হচ্ছে, চিন্ময়কে লাঠিচার্জ করা হয়েছে, মেহবুবকে মারা হয়েছে, ধীতিশকে মারা হয়েছে। ধীতিশ সেদিনকে মঞ্চে ছিল, তাই তো? তাদেরকে ললিপপ খাওয়ানো হচ্ছিল। আজকে কে মারছে? দিদির সরকার মারছে। অযোগ্যতা লজ্জা লাগে না? আমাদের সঙ্গে ভোরবেলা লাঠিচার্জ করে আমি কি অন্যায় করেছি আমরা? হ্যাঁ, আমাদেরকে লাঠিচার্জ করে ভোরবেলাতে। জানেন আমাদের সংখ্যা যেখানে কম ছিল সেখানে তাহলে কেন করা হলো অযোগ্যতা? তাহলে সবকিছু একটা প্ল্যানিং ভাবে চলছে। যোগ্যদের লিস্ট প্রকাশ হয়, তাদের ওএমআর সিট প্রকাশ হয় এবং 2023 সালে তাদের চাকরি বাতিল হয়। আচ্ছা বেশ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাদের চাকরি বাতিল করেন, কিন্তু আমাদের সরকার কি করলেন? সরকার তাদেরকে বাঁচাতে তাদের যোগ্য আইনজীবী কে নিয়ে নিযুক্ত করলেন যে তারা যাতে বাঁচুক। কেন না, অযোগ্য যদি চলে যায় তাহলে তো তাদের সরকার পড়ে যাবে। তারা তো টাকা নিয়েছে, তারা তো ঘুষ খেয়েছে, তাদের নেতারা তো চলে যাবে, তারা ক্যাবিনেটকে বাঁচাতে পারবে না। তাই তারা ঠিক করলেন ওদের সাথে বসে যে পুরো প্যানেলটাই বাদ যাক। পুরো প্যানেলটা বাদ গেলে আমাদের আর দোষ হবে না, আমরা মন্ত্রিসভাকে ঠিক বাঁচিয়ে নিব। তাই তিনি করলেন যে তারা মন্ত্রিসভাকে, কালকেই দেখলাম রায় যে মন্ত্রিসভাকে তারা বাঁচিয়ে নিলেন এবং এত যোগ্য যারা পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কুলে পড়াচ্ছে, আপনাদের প্রত্যেকটা স্কুলে পড়াচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের জীবনকে অন্ধকারে ফেলে তারা এখানে যারা আছি আমরা সব শিক্ষক শিক্ষাকর্মী সবাই আছি, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবাই আজকে একত্রিত হয়ে আজকে আমরা ডিআই অফিসে তালা মারতে এসেছি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিআই অফিসে আজকে আমরা তালা মারছি। কী কারণে? আমরা অবিলম্বে যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে সরকারকে। সরকারের আর কোনো মিথ্যা চালবাহানা মানব না। আপনি ইনডোরে ডেকে পড়ে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, আপনি বললেন যে আমরা যোগ্যদের দেখব। আচ্ছা, আপনি যোগ্যদের দেখবেন মানলাম, কিন্তু আপনি কেন বললেন যে অযোগ্যদেরও দেখব পরে? আপনি কেন বললেন? অযোগ্যরা থাকলেই তো, অযোগ্যতা আছে বলেই তো আজকে আমরা এখানে, আজকে রাস্তায়। অযোগ্যদের আপনি কেন টার্মিনেশন লেটার দিলেন না? আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে অযোগ্যদের দে আর মাস্ট বি টার্মিনেটেড, তাদেরকে টার্মিনেট করতে হবে, মাস্ট বি। অ্যান্ড যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে, মাস্ট বি। অ্যান্ড যারা আনটেন্টেড মানে আমরা, তাদেরকে দে উইল বি টার্মিনেটেড, উইল বি, মাস্ট বি। তার মানে এখানে বোঝা যাচ্ছে কে টাকা দিয়েছে। তারা টাকা দিয়েছে, তাদের মন্ত্রিসভার টাকা নিয়েছে, মন্ত্রী জেলে, পার্থ চ্যাটার্জি জেলে। আজকে আপনারাই বলুন, আজকে আমি সমাজের কাছে এটা প্রশ্ন রেখে যেতে চাই যে আপনার মন্ত্রিসভা চুরি করলো, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে মানে আমাদের শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে, যোগ্য শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সুবিরাজ চট্টোপাধ্যায়, সুবিরাজ মজুমদার, সুব্রত ভট্টাচার্যের সাইন আছে, ঠিক আছে? সেই সাইন আছে, তিনি জেলে গেছিলেন, তো তিনি আজকে জামিন পেয়ে গেলেন। তিনি চুরি করেছেন, তিনি টাকা নিয়েছেন, তিনি 2 বছর পর জামিন পেয়ে গেলেন। আর আমরা কি দোষ করেছি? আমরা গরিবের সন্তান কষ্ট করে পড়াশোনা করেছি, এটাই আমাদের দোষ ছিল। আজকে আমরা কোনো টাকা দিইনি, এটাই দোষ। সমাজ দেখুক যে আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনার শিক্ষা ব্যবস্থায় আপনি 15 বছরে মাত্র একটা নিয়োগ করেছেন, সেই নিয়োগটাও হচ্ছে মানে দুর্নীতিতে ভরা। আপনি বলুন যে আমরা এত দুর্নীতি করেও আমরা যোগ্যরা। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। যোগ্য শিক্ষকদের ন্যায় বিচারের দাবিতে জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো শিক্ষা ভবনের বাইরে। এদিন চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়া শহরের জেলা শিক্ষা দপ্তরের মাঠে জমায়েত করেন। সেখান থেকে মিছিল করে শিক্ষা ভবনের মূল দরজার সামনে হাজিরও হন। সেখানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। আমরা আজকে পুরুলিয়া ডিআই অফিসে সবাই 2016-র নিযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা এখনো পর্যন্ত নির্দোষ তারা জমায়েত হয়েছে। আমরা ডিআই অফিস আজকে বিক্ষোভ করার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানে স্কুল শিক্ষা দপ্তরকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা আন্দোলনটা স্কুল শিক্ষা দপ্তরের একদম ছোট্ট জায়গা থেকে শুরু করলাম। আজ এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে, ধীরে ধীরে আমরা এর ওপরের স্তরে গিয়ে আবার আন্দোলন করব। আমাদের দাবিগুলো আমরা স্কুল শিক্ষা দপ্তরকে জানাতে চাইছি এই আন্দোলনের মাধ্যমে। আমরা কি দাবি রাখছি? আমাদের দাবি হলো আমাদের
যে মিরর ইমেজ আছে সেই মিরর ইমেজগুলো অতি সত্বর প্রকাশ করা হোক। সেই মিরর ইমেজগুলোকে প্রকাশ করে যোগ্যদের লিস্ট আলাদা করে তৈরি করা হোক। সেই লিস্ট ধরে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হোক। দ্বিতীয়ত, আমরা নতুন কোনো নোটিফিকেশন পরীক্ষার জন্য বা আমাদের স্যালারি বন্ধ, যা শুনছি নাকি স্যালারি বন্ধ হয়ে যাবে, সেইগুলোর বিরুদ্ধে আজকে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের স্যালারি বন্ধ করা চলবে না যতদিন না এটার কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যতদিন না আমরা আমাদের হারানো চাকরি ফিরে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের স্যালারি বন্ধ করা চলবে না। তৃতীয়ত, এসএসসিকে অতি সত্বর আমরা দাবি জানাবো যে তারা যেন এই যোগ্যদের লিস্ট তাদের নিজস্ব অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এবং বিভিন্ন সংবাদপত্রে তারা যেন যোগ্যদের লিস্টটাকে প্রকাশ করে এবং তারপরে যেন তারা রিভিউ পিটিশন দাখিল করে, যাতে যোগ্যরা নিজেদের হারানো চাকরি ফিরে পায়। আমাদের দাবি এগুলোই। মুখ্যমন্ত্রী যে আপনাদেরকে ডেকেছিল সেই বিষয়ে কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী ডেকেছিলেন, আমরাও গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর ডাকে। আমরা ভেবেছিলাম আমরা সদর্থক কিছু পাবো। হয়তো মুখ্যমন্ত্রী ওখান থেকেই বলবেন যে যে জটটা তৈরি হয়েছে এই জটটা কিভাবে ছাড়ানো যায়। আমরা কিন্তু তার কোনো সদুত্তর পাইনি। মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে আমাদের ভলান্টারি সার্ভিস দিতে হবে। উনি বলেছেন আমাদের পুষিয়ে দেবেন। আমরা যোগ্য, আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা নিজেদের লড়াই করে নিজেদের চাকরিটা পেয়েছি, আমাদের চাকরিটা চলে গেছে। আমরা সেই দয়ার যে উনি পুষিয়ে দেওয়ার কথা বলেছেন বা উনি বলেছেন যে আমাদের ভলান্টারি সার্ভিস দিতে, আমরা কেন দেব? তাই আমরা সঠিক কোনো দিশা পাইনি সেদিন মুখ্যমন্ত্রীর আশ্বাসে। আপনার নাম? আমার নাম সুভাশিস পান। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।